প্রিয় শ্রোতা, আমন্ত্রণ জানাচ্ছি গল্প পাঠের আসরে। আমি ওয়ারা কারিম। শুরু করতে যাচ্ছি সাগরময় ঘোষের লেখা সম্পাদকের বৈঠকে বইটির 9ম পর্বটি। সঙ্গে থাকুন। অনেক ধন্যবাদ। আমরা সবাই হা হা করে উঠলাম। থামলেন কেন? ঘটনাটা বলুন। কোনো উত্তর নেই। নির্বিকার চিত্তে পকেট থেকে আস্তে আস্তে নস্যির কৌটা বার করলেন। কৌটার ঢাকনিটার উপর পাকা তবলচির মতো তর্জনী দিয়ে 2বার টোকা মারলেন। সন্তর্পণে ঢাকনা খোলা হলো। 2 আঙুলে নস্যির টিপটি বাগিয়ে নিয়ে ঢাকনাটা বন্ধ করতে করতে বললেন, চা কোথায়? আমি বললাম, সে আর আপনাকে বলতে হবে না। পকেট থেকে নস্যির কৌটো বার করতে দেখেই আমার বেয়ারা অমর কেটলি নিয়ে ছুটে বেরিয়ে গেছে। এতদিন বৈঠকে আড্ডা দিচ্ছেন, ওর কি আর আপনাদের চিনতে বাকি আছে? ইত্যবসরে চা এসে গেল। টেবিলের উপর রাখা কাপটার উপর হয়ে সশব্দে চুমুক মেরেই একটা তৃপ্তির ধ্বনি ছাড়লেন। কলকাতা বেতারে রবিবারের শিশুমহলের প্রারম্ভে পরিচালিকা তার শ্রোতাদের উদ্দেশ্যে যখন বলেন, তোমরা সব ভালো আছো তো, তখন পাখি পড়ার মতো শেখানো একদল কচি কণ্ঠের আওয়াজ ভেসে আসে, হ্যাঁ। চায়ের কাপে দ্বিতীয়বার চুমুক মেরে আমাদের গাল্পিক বন্ধু যখন বললেন, তাহলে গল্পটা শুরু করি, আমরা সমস্বরে বলে উঠলাম, হ্যাঁ। গল্প শুরু হলো। বাঙালি টোলা জানেন তো? ভাগলপুরের বাঙালি টোলা। সেই বাঙালি টোলার গাঙ্গুলিরা হচ্ছে সেখানকার বিখ্যাত বনেদি পরিবার। শরৎচন্দ্রের মামাবাড়ি। শরৎচন্দ্রের শৈশব ও কৈশোর কেটেছিল ওই মামাবাড়িতে। আমাদের উপেন্দা ওই গাঙ্গুলি পরিবারের ছেলে। কলকাতা থেকে আইন পাশ করে উপেন্দা এলেন ভাগলপুরে ওকালতি ব্যবসার উদ্দেশ্যে। কিন্তু কলকাতা অধ্যয়নকালেই সাহিত্যের নেশায় তিনি মশগুল। ভারতবর্ষ, সাহিত্য ইত্যাদি পত্রিকায় তার লেখা বেরিয়েছে। কিছু সাহিত্যিক খ্যাতিও তিনি অর্জন করেছেন। কাবুলিওয়ালা যেমন হিঙের ঝুলি বাড়িতে রেখে এলেও তার গা দিয়ে হিঙের গন্ধ বেরোয়, উপেন্দা সাহিত্যের পাঠ কলকাতায় চুকিয়ে দিয়ে অর্থ উপার্জনের আশায় ভাগলপুরে ওকালতি করতে এসেও একটি সাহিত্যের আড্ডা জমিয়ে তুললেন। মানুষটি একে সাহিত্য পাগল, তাই মজলিসি। রোজ সন্ধ্যায় তার বাড়ির বৈঠকখানায় একটি জমাটে আড্ডা বসত। গান বাজনার সঙ্গে মজলিসি গল্প, সেই সঙ্গে চলত সাহিত্য আলোচনা। ভাগলপুরে বহুকাল থেকেই সাহিত্যের আবহাওয়া আপনা থেকেই গড়ে উঠেছিল। উপেন্দার আড্ডায় সাহিত্য উৎসাহী অনেক বাঙালি রবাহুত আসতেন যেতেন, কেউ কিছু মনে করতেন না। সেই সময় একটি অপরিচিত বাঙালি যুবকের উপেন্দার আড্ডায় ছিল নিত্য যাওয়া আসা। পরনে গোড়ালি ছুঁই ছুঁই খাটো ধুতি, গায়ে স্ত্রীবিহীন নিজ হাতে কাঁচা মার্কিন কাপড়ের পাঞ্জাবি, এক হাতে লণ্ঠন, অপর হাতে লাঠি। প্রতিদিন সন্ধ্যায় আড্ডার এক কোণে সবার পিছনে সবার অগোচরে চুপচাপ বসে থাকেন। আড্ডা শেষ হলে যেমন নিঃশব্দে আসেন তেমনি নিঃশব্দে চলে যান। মানুষটি যে কে, সে পরিচয় নেবার প্রয়োজন কখনো ঘটেনি। আড্ডায় আসেন যান, এইটি তো একমাত্র পরিচয়। পূর্ব পরিচয়ের প্রয়োজন কি? শরতের পর শীত পার হয়ে বসন্তকালও চলে গেল, এলো গ্রীষ্ম। ভাগলপুরের গ্রীষ্ম তো জানেন, যতক্ষণ রোদ ততক্ষণ বাইরে বেরোনো যায় না। সন্ধ্যের পর লোকে একটু স্বস্তির নিঃশ্বাস ফেলে, কোর্ট বন্ধ। উপেন্দা সারাদিন ঘরে বসে নতুন উপন্যাস লিখছেন। সন্ধে হলেই আড্ডার জন্য উন্মুখ হয়ে বৈঠকখানায় বসে অপেক্ষা করছেন। এমন সময় দেখা দিল ধুলো উড়িয়ে প্রচণ্ড কাল বৈশাখীর ঝড়। উপেন্দার মন খারাপ। এই ঝড়ের মধ্যে আজ আর কেউ কি আসবে? তবু প্রতিদিনের অভ্যাস মতো বৈঠকখানা ঘরে বসে আছেন। ঝড়ের জন্য সেদিন দরজা জানালা বন্ধ। বাইরে অন্ধকার নেমে এসেছে। ঝড়ের দাপট কিছু কম, 2-4 ফোঁটা বৃষ্টিও পড়ছে যেন। দরজাটা খুলে বাইরের রাস্তার দিকে তাকাতেই দেখতে পেলেন দূর থেকে একটি লণ্ঠনের আলো তাঁরই বাড়ির দিকে এগিয়ে আসছে, সঙ্গে একটা ছায়ামূর্তি।
যাক, একজনকে অন্তত পাওয়া গেল। দুদণ্ড রসালাপ করে সন্ধেটা তাহলে ভালোই কাটবে। ছায়ামূর্তি যখন কায়া নিয়ে তার ঘরের বারান্দায় হাজির হল, উপেন্দা যেন একটু দমে গেলেন। মানুষটিকে ৫-৬ মাস ধরে রোজই তার বৈঠকখানায় দেখছেন বটে, কিন্তু যেমন গম্ভীর তেমনি লাজুক। কথা খুবই কম বলেন, যেটুকু বলেন একেবারে রসকসহীন। এর সঙ্গে সাহিত্য নিয়ে আলোচনায় বা কী হবে? রঙ্গরসের কথা তো ছেড়েই দিলাম। উপেন্দ্রের স্বভাব হচ্ছে সব মানুষের মধ্যেই গল্প বা উপন্যাসের চরিত্র খুঁজে বেড়ানো। মনে মনে ভেবে নিলেন, এই নির্বাক মানুষটির জীবনে এমন কিছু উপাদান আছে যা তার উপন্যাসের চরিত্র সৃষ্টির প্রয়োজনে লাগবে। সেই উদ্দেশ্যেই আগন্তুক নিকটবর্তী হতেই তাকে সাদর অভ্যর্থনায় ঘরে ডেকে তুললেন। ঘরে ঢুকেই মানুষটি হাতের ছাতা, লাঠি ও লণ্ঠন দেয়ালের কাছে রেখে ঘরের কোণায় সেই নির্দিষ্ট বেঞ্চিতে গিয়ে বসলেন, যেখানে তিনি রোজই বসেন। প্রবল আপত্তি জানিয়ে উপেন্দা বললেন, আপনি অত দূরে গিয়ে বসলেন কেন? সামনের চেয়ারটায় বসুন। আগন্তুক সলজ্জ কণ্ঠে বললেন, আগে আরও অনেকেই তো আসবেন, ওদের জায়গায় আমার বসাটা কি ঠিক হবে? অভয় দিয়ে উপেন্দা বললেন, আপনার সংকোচের কোনো কারণ নেই। ঝড় বৃষ্টি মাথায় করে আজ আর কেউ আসবে না, আপনি এগিয়ে এসে বসুন। অত্যন্ত সংকোচের সঙ্গে উপেন্দার সামনের টেবিলটার বিপরীত দিকের চেয়ারে এসে বসতেই উপেন্দা বললেন, আমাদের আড্ডায় আপনার নিত্য যাওয়া আসা, অথচ আপনার পরিচয়টাই নেওয়া হলো না। এই আড্ডায় পরিচয়ের তো প্রয়োজন হয় না, মুখ চেনা হলেই চিরচেনা। তা আপনার নামটা জানতে পারি? আগে আমার নাম বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। এখানে কি করা হয়? কলকাতা থেকে এখানে এসেছি চাকরি নিয়ে। কলকাতা থেকে ভাগলপুরে এসেছেন চাকরি নিয়ে? কলকাতায় কি কিছু জুটল না? প্রশ্নটার মধ্যে হয়তো উপেন্দার নিজেরও কলকাতা ছেড়ে ভাগলপুরে ওকালতি করতে আসার জন্য একটা প্রচ্ছন্ন ক্ষোভ মিশেছিল। কলকাতার সাহিত্য জীবন ছেড়ে নিছক অর্থের অন্বেষণে ভাগলপুরে এসে মক্কেল নিয়ে পড়ে থাকাটায় ওর অন্তরের সায় ছিল না। সান্ত্বনার সুরে তাই আবার বললেন, কলকাতায় একটু চেষ্টা করলেই তো একটা না একটা কাজ জুটে যেত। আগে মাস্টারি একটা জুটেছিল, কিন্তু পোষালো না। অগত্যা এখানে খেলাত ঘোষেদের জমিদারি সেরেস্তায় নায়েবের কাজ নিয়ে চলে এসেছি। খেলাত ঘোষের জমিদারি? সে তো অনেক দূর, এখান থেকে ৪-৫ মাইল তো হবেই। তাছাড়া গভীর জঙ্গলের মধ্য দিয়ে যেতে হয় না? হ্যাঁ, মাইল ২-৩ পথ জঙ্গল পার হতে হয়। এ কথা শুনে উপেন্দা একেবারে থ হয়ে গেলেন। বিস্ময়ের ঘোরটা কেটে যেতে বললেন, এই জঙ্গলে রাস্তা পার হয়ে রোজ আপনি এখানে আসেন? আপনার ভয় করে না? শুনেছি ওই জঙ্গলটায় হিংস্র জন্তু জানোয়ার থাকে, সাপখোপেরও অভাব নেই। বিভূতিবাবু একটু সলজ্জ হাসি হেসে বললেন, ভয় পাবার কি আছে? জন্তু জানোয়ার থাকলেই বা কি? ওদের আক্রমণ না করলে ওরাও আমাকে কিছু করবে না। তাছাড়া জঙ্গলের একটা মোহ আছে, মায়া আছে, যা আমাকে সবচেয়ে বেশি আকর্ষণ করে। আর সাপখোপের কথা বলছেন, ওই যে দেখছেন লাঠি, ওটা যতক্ষণ হাতে থাকে ততক্ষণ আর কোনো কিছুর ভয় আমার থাকে না। উপেন্দা মনে মনে খুশি হয়ে উঠলেন একটি অদ্ভুত চরিত্রের মানুষকে পেয়ে। বললেন, আচ্ছা, প্রতিদিন আপনি দীর্ঘ পথ হেঁটে আসেন, আড্ডায় এসে চুপচাপ বসে থাকেন, তাও লক্ষ্য করেছি। কিন্তু কেন? কিসের টানে? কিসের টানে? আপনাকে কি করে বোঝাবো বলুন? ভাগলপুরে আসবার আগেই বাঙালি টোলায় আপনাদের বাড়ির কথা অনেক শুনেছি। শুনেছি শরৎচন্দ্র এই বাড়িতেই মানুষ হয়েছিলেন, এইখানেই তার সাহিত্য সাধনার উৎস। তাছাড়া অনুরূপা দেবী, কেদার বন্দ্যোপাধ্যায়, আরও অনেক নামকরা সাহিত্যিকই এই বাড়িতে সাহিত্যের আসর জমিয়েছেন। এ বাড়ি তো আমার কাছে তীর্থক্ষেত্র। তার উপর রয়েছেন আপনি। আপনার বাড়ির সাহিত্যিক আড্ডার খবর আমি কলকাতা থেকে শুনে এসেছিলাম।
যা আশা করে উপেন্দা এই মানুষটির সঙ্গে আলাপ জমিয়েছিলেন, এখন দেখলেন এ অন্য ধাতুতে গড়া। এর কথাবার্তার মধ্যে একটি শিল্পী মন লুকিয়ে আছে। তার খানিকটা আভাস যেন উপেন্দার কাছে ফুটে উঠল। আগ্রহের সঙ্গে উপেন্দা বললেন, আপনার গোপনে সাহিত্য চর্চার বাতিক আছে নাকি? না, এমন কিছু নয়, এই একটু আধটু। লাজুক মানুষ, তাই বলতে সংকোচ। উপেন্দা তাই সাহস দিয়ে বললেন, আহা, লজ্জার কি আছে? কবিতা টবিতা নিশ্চয়ই দু একটা লিখেছেন। আর যখন অরণ্যের নির্জনতায় আপনি দিনের পর দিন কাটাচ্ছেন, তখন আলবৎ কবিতা আপনি লিখেছেন। যদি এখনও লিখে না থাকেন, লিখতে হবে এবং আমাকে দেখাতেই হবে। এ কথার পর বিভূতিবাবু বুকে বল সঞ্চয় করে বললেন, অভয় যদি দেন, উৎসাহ যদি পাই, তাহলে আপনাকে একটা কথা নিবেদন করি। তাহলে অনুমান ঠিকই করেছি। নিশ্চয়ই কবিতা আপনি লিখেছেন এবং পকেটে করে নিয়েও এসেছেন দেখে শুনে দেবার জন্যে। লজ্জার কিছু নেই। এরকম অনেকেই আমার কাছে এসে তাদের লেখা কারেক্ট করিয়ে নিয়ে যায়। চটপট বার করুন, আমি পড়ে দেখতে চাই। আগে কবিতা নয়, আমি একটা উপন্যাস লিখেছি। উপন্যাস? আপনি লিখে ফেলেছেন? বিস্ময়ে বিমূঢ় উপেন্দা ফ্যাল ফ্যাল করে তাকিয়ে রইলেন বিভূতিবাবুর দিকে। রাত হয়ে গিয়েছে। বাইরের জমাট অন্ধকার বৃষ্টি ভেজা ঝোড়ো হাওয়ার সঙ্গে মিশে ঘরের জানলা দরজা নিয়ে এলোমেলো প্রবেশ করতে লাগল। ঘরের ভিতরে একটা থমথমে আবহাওয়া। বিভূতিবাবু মাথা নিচু করে বসে আছেন, যেন মস্ত একটা অপরাধ করে তিনি ধরা পড়েছেন। ওদিকে উপেন্দার চোখে মুখে তখনও বিস্ময়ের স্তব্ধতা, যেন এ মানুষ কখনোই অপরাধ করতে পারে না। এই অস্বস্তিকর নিস্তব্ধতা দুজনকে পীড়া দিচ্ছিল। অগত্যা উপেন্দাই কথা বললেন, খানিকটা স্বগতোক্তির মতো। হাতে খড়ি হল না, একেবারে উপন্যাস? এবার বিভূতিবাবুর অবাক হবার পালা। তিনি বললেন, হাতে খড়ি? সে আবার কি? হ্যাঁ হ্যাঁ, হাতে খড়ি। এর আগে কোনো পত্রিকায় আপনার কোনো লেখাটেখা কিছু বেরিয়েছে? যেমন কোনো কবিতা বা গল্প, নিদেন পক্ষে কোনো প্রবন্ধ? আগে না। তবে হাতে খড়ি হলো না, আপনি কিনা উপন্যাস লিখে ফেললেন? এ আমার কথা ধরুন না। সাহিত্য জীবন শুরু করেছিলাম কবিতা লিখে, পরে গল্প উপন্যাসে চলে গিয়েছি। আমি কেন, কে নয়? বঙ্কিমচন্দ্রের প্রথম রচনা কবিতা প্রকাশ করেছিলেন ঈশ্বরগুপ্ত তার সংবাদ প্রভাকর পত্রিকায়। সেই তার প্রথম হাতে খড়ি। রবীন্দ্রনাথের কথা নাই বা বললাম। এমনকি আমার ভাগ্নে শরৎচন্দ্র, সেও প্রথম জীবনে কবিতা লিখে সাহিত্য চর্চা শুরু করেছিল। বিস্মিত হয়ে বিভূতিবাবু বললেন, শরৎবাবু কবিতা লিখেছেন? কই, এর আগে তো এই কথা কখনো শুনিনি। কোত্থেকে শুনবেন? এ কথা আমি ছাড়া আর জানবেই বা কে? আজও শরতের লেখা একটা কবিতার প্রথম লাইন মনে আছে, ফুল বনে লেগেছে আগুন। ভাগলপুরের এই বাড়ি থেকেই আমাদের কৈশোর জীবনে একটা হাতে লেখা পত্রিকা বার করতাম। সেই পত্রিকায় এই কবিতাটিও লিখেছিল। তাই বলছিলাম, দু একটা ছোটখাটো লেখা এদিক ওদিক ছেপে নামটা একটু চালু করে নিয়ে উপন্যাসে নামা উচিত নাকি? কৈফিয়ত দেবার সুরে বিভূতিবাবু বললেন, অনেকদিন ধরেই ভিতরে ভিতরে একটা তাগিদ অনুভব করছিলাম, আমার দেশের কথা, আমার গ্রামের কথা উপন্যাস আকারে লিখবে যাব। গ্রামের স্কুলে মাস্টারি করতাম, অবসর ছিল, তাই লিখে ফেলেছি। তা বেশ করেছেন, একা একা পড়ে আছেন, সময় তো কাটাতে হবে। তবে উপন্যাস লিখলেই তো হলো না, কতগুলো নিয়ম কানুন আছে, সেগুলো বজায় রেখেছেন কি? কত বড় উপন্যাস লিখেছেন? বিভূতিবাবু বললেন, তা একটু বড়ই হবে। আমার হাতের লেখা বেশ ছোটই, তারই 400 পাতা হয়েছে। তা তো হবেই। একা একা যখন আছেন তখন পাতার পর পাতা, দিস্তার পর দিস্তা, রিমের পর লিম লিখে যাওয়া ছাড়া আর কাজটা কি? আপনার উপন্যাসে পরিচ্ছেদ আছে তো? তা আছে,
অঙ্ক মিলিয়েছেন? অঙ্ক? উপন্যাস লেখার সঙ্গে অঙ্কের কি সম্পর্ক ঠিক বুঝতে পারলাম না। অঙ্ক মানে ম্যাথমেটিক্স। প্রথম পরিচ্ছেদে ঠিক যতগুলি শব্দ আছে দ্বিতীয় পরিচ্ছেদে ঠিক ততগুলিই থাকবে। এইভাবে তৃতীয়, চতুর্থ, পঞ্চম গুনে দেখেছেন? আগে না, গুনে তো দেখিনি। আমি এখানে আছি, আপনি আমার এখান থেকে আজ 6 মাসের উপর আসা যাওয়া করছেন। একবার মুখ ফুটে জানালেন না। এখন সবই পণ্ডশ্রম। কবিতার যেমন একটা ছন্দ আছে, জ্যোতি আছে, মাত্রা আছে, উপন্যাসেরও তাই। একটা পরিচ্ছেদের সঙ্গে আরেকটা পরিচ্ছেদের মাত্রা ঠিক রাখা চাই, তা না হলে উপন্যাস বেমানান হয়ে পড়ে, বেসামাল হয়ে যায়। হতাশ হয়ে বিভূতিবাবু বললেন, তাহলে উপায়? উপায় একটা আছে। তার আগে আজকে বাড়িতে গিয়ে কোন পরিচ্ছেদে কত শব্দ আছে গুনে ফেলুন। তারপর ছাঁটকাট করেই হোক অথবা বাড়িয়েই হোক এক পরিচ্ছেদের সঙ্গে আরেক পরিচ্ছেদের সামঞ্জস্য রাখতে হবে। একেবারে নিক্তির ওজনের ব্যাপার কি না? এ কথার পর বিভূতিবাবু বেশ দমে গেলেন। এতদিন ধরে এত পরিশ্রম করে অন্তরের সমস্ত বেদনা ঢেলে যে উপন্যাস লিখলেন, শুধু অঙ্কের ভুলে তা ব্যর্থ হয়ে যাবে? উপেন্দা ঝানু ঔপন্যাসিক, মানব চরিত্র নিয়ে তার কারবার। বিভূতিবাবুর মুখের দিকে তাকিয়ে তিনি বুঝে ফেললেন ওর মানসিক অবস্থা। উৎসাহ দিয়ে বললেন, হ্যাঁ, তো মুষড়ে পড়ার কিছু নেই। যতক্ষণ আমি আছি ভাই, তোমার লেখার লাগি কোনো ভয় নাই। আপনি শুধু পরিচ্ছেদগুলির শব্দ আজ গুনে ফেলুন। আগামীকাল একটু বেলাবেলি চলে আসবেন, আড্ডার অন্যান্য বন্ধুরা হাজির হবার আগেই। তবে হ্যাঁ, উপন্যাসের পাণ্ডুলিপিটা সঙ্গে আনা চাই, আমার একবার দেখা দরকার। এই আশ্বাস বাণীর পর বিভূতিবাবু যেন ভরাডুবির মুখে তক্তা খুঁজে পেলেন। এদিকে কথায় কথায় রাত্রি ঘনিয়ে এসেছে। মেঘান্ধকার রাত্রে জঙ্গলের মধ্যে দিয়ে যেতেও হবে বহুদূর। উপেন্দ্রের কাছে বিদায় চেয়ে পকেট থেকে দেশলাই বার করে লণ্ঠনটা জ্বালালেন। তারপর ছাতা ও লাঠি বগলদাবা করে ঘর থেকে বারান্দা থেকে পথে নেমে পড়লেন। রাস্তা পর্যন্ত এগিয়ে দেবার সময় উপেন্দা বললেন, কাল আসা চাই কিন্তু, লেখাটাও আনতে ভুলবেন না। ঘাড় নেড়ে সম্মতি জানিয়ে বিভূতিবাবু বিদায় নিলেন। বিভূতিবাবুর ছায়ামূর্তি আস্তে আস্তে অন্ধকারে মিলিয়ে গেল। লণ্ঠনের আলোটার দিকে স্থির দৃষ্টি মেলে উপেন্দা তখনও তাকিয়ে। যে আকাশে সূর্য চন্দ্র বিরাজমান, সেই আকাশে একদিন লণ্ঠনের এই ক্ষীণ আলো পথের পাঁচালি নিয়ে উজ্জ্বল জ্যোতিষ্ক রূপে দেখা দেবে। এ কথাকে দূরে অপসৃয়মান আলোকরশ্মির দিকে চোখ মেলে রেখে উপেন্দা সেদিন ভাবতে পেরেছিলেন। সে রাত্রে বিভূতিবাবুর চোখে ঘুম নেই, শুধু উপন্যাসের পরিচ্ছেদে শব্দরাজি গুনেই চলেছেন। প্রথম পরিচ্ছেদে ১৬০০ শব্দ, দ্বিতীয়তে ১০০০, তৃতীয় আর চতুর্থ প্রায় সমান, পঞ্চম খুবই ছোট, আর ষষ্ঠ পরিচ্ছেদ বিরাট বড়। শব্দ সংখ্যার আঙ্কিক হিসাব করতে করতে শেষ রাত্রে পরিশ্রান্ত হয়ে ঘুমিয়ে পড়লেন। পরদিন তাড়াতাড়ি জমিদারি সেরেস্তার কাজকর্ম চুকিয়ে প্রচণ্ড গ্রীষ্মের তপ্ত রোদ আর হাওয়ার মধ্যে বেরিয়ে পড়লেন বাঙালি টোলার পথে। হাতে সেই লণ্ঠন আর লাঠি, শুধু ছাতার বদলে কাগজে মোড়া কয়েকটি খাতা। বৈঠকখানে উপস্থিত হয়েই দেখেন উপেন্দা ওরই প্রত্যাশায় প্রস্তুত হয়ে বসে আছেন। ঘরে প্রবেশ করতেই বললেন, কই, খাতা এনেছেন? খবরের কাগজে মোড়া বান্ডিলটা উপেন্দার সামনে টেবিলের উপর রেখে লণ্ঠন আর লাঠি নিয়ে অন্যান্য দিনের মতো ঘরের শেষ প্রান্তের বেঞ্চিতে গিয়ে বসলেন। পাণ্ডুলিপির পাতাগুলি উল্টে পাল্টে দেখতে লাগলেন উপেন্দা। বললেন, যা আশঙ্কা করেছিলাম তাই। পরিচ্ছেদের মধ্যে তো শব্দ সংখ্যার মিল নেই মনে হচ্ছে। ভালো করে গুনে দেখেছেন? কাল সারা রাত ধরে গুনেছি, আগাগোড়া গড়মিল। গালে হাত দিয়ে উপেন্দা স্তব্ধ হয়ে কি যেন চিন্তা করতে লাগলেন। কি একটা বলতে গিয়েও থেমে গেলেন। এমন সময় আড্ডার ২-৩ জন ঘরে প্রবেশ করতেই খাতাগুলি খবরের কাগজে মুড়ে টেবিলের ড্রয়ারে ভরে ফেলে বিভূতিবাবুর দিকে তাকিয়ে বললেন, আমার কাছে রইল,
অবসর মতো আমি একবার পড়ে দেখতে চাই। যথারীতি আড্ডা জমে উঠল। বিভূতিবাবু নীরব শ্রোতা হয়ে যেমন বসে থাকেন তেমনি বসে রইলেন। বৈঠক শেষে লণ্ঠন জ্বালিয়ে ধীর পদক্ষেপে ফিরে গেলেন ওর ডেরায়। দিন আসে দিন যায়। উপেন্দা সে পাণ্ডুলিপির কথা কিছুই বলেন না। বিভূতিবাবু আর জিজ্ঞাসা করেন না। এইভাবে মাস 2 কেটে যাবার পর বৈঠক ভাঙবার মুখে উপেন্দা বিভূতিবাবুকে বললেন, আপনি চলে যাবেন না, কথা আছে। বিভূতিবাবুর মন সংশয় দোলায় দোলে উঠল। কি জানি কি বলবেন। আসরের সবাই একে একে প্রস্থান করলে উপেন্দা বিভূতিবাবুকে তার টেবিলের উল্টো দিকে চেয়ারে এসে বসতে বললেন। কাছে এসে বসতেই ড্রয়ার থেকে খাতাগুলি বার করে বললেন, আমি আগাগোড়া পড়েছি, আপনার হবে। হবে কেন, হয়েছে। আনন্দে উদ্ভাসিত হয়ে উঠল বিভূতিবাবুর মুখ। তবু দ্বিধা ভরে জিজ্ঞাসা করলেন, কিন্তু অঙ্ক? অঙ্কে বেশ কিছু গরমিল অবশ্য আছে, তবে তাতে কিছু যায় আসে না। ওটা আমি একটু কাটছাট করে ঠিক করে দেব। তাছাড়া সব লেখা কি অঙ্ক দিয়ে বিচার করলে চলে? না বিচার করা উচিত? ব্যতিক্রম তো ঘটতে পারে। আচ্ছা, উপন্যাসটা আপনি কোথাও প্রকাশের কথা চিন্তা করেছেন কি? বিভূতিবাবু কিছুক্ষণ মাটির দিকে স্থির তাকিয়ে রইলেন। সেইভাবেই একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে বললেন, কলকাতায় থাকতেই প্রবাসী পত্রিকায় দিয়েছিলাম। এখানে চাকরি নিয়ে চলে আসবার সময় খোঁজ নিতে গিয়ে ফেরত পেলাম। গুম হয়ে গেলেন উপেন্দা। মজলিসি মেজাজের হাসিখুশি মানুষটা এক মুহূর্তে পাথরের মতো স্তব্ধ হয়ে গেলেন। ঘরে আবহাওয়া যেন ভারী হয়ে উঠল। কিছুক্ষণ নীরবতার পর উপেন্দা গম্ভীর গলায় বললেন, আপনি ভাববেন না, এই উপন্যাস প্রকাশের ব্যবস্থা আমিই করব। ধরে নিন আপনি আপনার একমাত্র সন্তানকে আমার হাতে সমর্পণ করে গেলেন। এর ভার আজ থেকে আমিই নিলাম। আপনি নিশ্চিন্ত হয়ে বাড়ি যান। কৃতজ্ঞতায় বিভূতিবাবুর মন ভরে গেল। বিদায় নেবার সময় ধুলো ভর্তি কোঁচার খুঁটি দিয়ে চোখের কোণ মুছে আবেগরুদ্ধ কণ্ঠে বললেন, আমার এই লেখা প্রকাশ হোক আর নাই হোক, মনে আর কোনো খেদ নেই।